রাজের মা, বাবা এবং ছোট বোন মিষ্টি, রশনির মা, বাবা এবং বড় ভাই রুদ্র। সিটি কলেজের করিডোর দিয়ে যখন রাজ চ্যাটার্জি হেঁটে যান, তখন করিডোরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। তার ব্যক্তিত্বে যতটা আভিজাত্য, চোখে ঠিক ততটাই কঠোরতা। আজ ইতিহাসের স্পেশাল ক্লাসরুমের একদম পিছনের কোণায় নিজের দল বল নিয়ে বসেছিল রশনি। তার 3 বান্ধবী রিয়া, পিউ ও তানিয়া তখন ফিসফিস করে রাজ স্যারের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করছে। রশনি পাত্তা না দিয়ে নিজের খাতার পাতায় কলম দিয়ে রাজ স্যারের একটি অবয়ব আঁকছিল। হঠাৎ রাজ স্যারের গম্ভীর গলা শোনা যায়, লাস্ট বেঞ্চে যে বসে হাসাহাসি হচ্ছে, ওটা কি ইতিহাসের কোনো কৌতুক নিয়ে? পুরো ক্লাস চুপ। রাজ চ্যাটার্জির তীক্ষ্ণ দৃষ্টি রশনির দিকে স্থির। রশনির 3 বন্ধু বিক্রম, আরিয়ান ও সানি তখন আর চোখে ওকে দেখছে। সানি নিচু গলায় বলল, গেছিসে রোশনি, আজ নির্ঘাত ধরবে। আপনি, হ্যাঁ, নীল কামিজ পরা মেয়েটি উঠে দাঁড়ান। রাজের কণ্ঠে আদেশ। রশনি ধীর পায়ে উঠে দাঁড়ালো। রাজ ওর কাছে এগিয়ে এসে খাতাটা টেনে নিলেন। দেখলেন সেখানে ইতিহাসের নোটের বদলে তার একটা স্কেচ আঁকা হয়েছে। রাজ খাতাটা সশব্দে বন্ধ করে বললেন, ক্লাস শেষে একবার লাইব্রেরিতে আসবেন, আপনার ড্রয়িং নিয়ে কিছু কথা আছে। কলেজের ছুটির পর রশনি যখন লাইব্রেরির নির্জন কোণায় রাজের সামনে গিয়ে দাঁড়ালো, ওর বুকটা তুরুতুরু করছিল। রাজ তখন একটি পুরনো বই পড়ছিলেন। রশনিকে দেখে চশমাটা টেবিলের ওপর রাখলেন। স্যার, আসলে আমি রশনি কথা শেষ করার আগেই রাজ বললেন, তোমার মনোযোগ কি সব বিষয় এরকম কম, নাকি শুধু ইতিহাসের ক্লাসে? রশনি রাজের চোখের দিকে তাকিয়ে দমে গেল না, একটু সাহস সঞ্চয় করে বলল, মনোযোগ কম নয় স্যার, আসলে আমার কথাগুলো শুনতে শুনতে কখন যে হাতটা সচল হয়ে গিয়েছিল বুঝতে পারিনি। রাজ কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকলেন। এক অদ্ভুত মুগ্ধতা নাকি কঠোরতা, ঠিক কী ছিল সেই দৃষ্টিতে তা রশনি বুঝতে পারল না। রাজ শুধু বললেন, পরের দিন থেকে খাতাটা যেন ইতিহাসের নোটে ভর্তি থাকে। বাড়ি ফেরার পথে রশনি খুব চুপচাপ ছিল। বড় ভাই রুদ্র বাইক নিয়ে ওকে নিতে এসেছিল। রুদ্র জিজ্ঞেস করলো, কিরে, মুখটা এমন শুকনো কেন? রশনি শুধু মাথা নাড়ল। অন্যদিকে নিজের ঘরে ফিরে রাজ চ্যাটার্জি জানলার ধারে দাঁড়িয়ে গাড়িটা খুলল। তার মা এসে ঘরে উঁকি দিয়ে বললেন, রাজ, তোর ছোট বোন মিষ্টি তোর জন্য কখন থেকে অপেক্ষা করছে। ওর পড়াটা একটু বুঝিয়ে দিবি তো? রাজ ডায়েরিটা বন্ধ করতে করতে ভাবল, ইতিহাসের সব পাতা কি সত্যিই পুরনো হয়, নাকি কিছু পাতা নতুন করে লেখা শুরু হয়। শীতের সকালের কুয়াশা মেখে সিটি কলেজ প্রাঙ্গণ আজ বেশ উৎসবমুখর। বড়দিন উপলক্ষে কলেজের কমন রুমে সাজ সাজ রব। বিক্রম, আরিয়ান আর সানি মিলে বড় একটা ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত। রশনি এক পাশে দাঁড়িয়ে রিয়া আর পিউয়ের সঙ্গে লাল সাদা টুপি পরে আড্ডা দিচ্ছিল। তানিয়া কোথা থেকে দৌড়ে এসে বলল, শুনেছিস, আজ রাজ স্যারও নাকি বড়দিনের অনুষ্ঠানে আসছেন। উনি তো এসব পছন্দ করেন না বলেই জানতাম। রশনির কানে কথাটা যেতেই ওর বুকটা একটু কেঁপে উঠল। লাইব্রেরির সেই দিনের পর থেকে রাজ স্যারের সঙ্গে ওর আর সরাসরি কথা হয়নি। তবে ক্লাসে যখন স্যার পড়ান, রশনির মনে হয় ওই তীক্ষ্ণ দৃষ্টিটা মাঝে মাঝেই ওর উপর এসে থমকে যায়। হঠাৎ করেই হট্টগোল থেমে গেল। দেখা গেল ব্ল্যাক কোট পরে করিডোর দিয়ে হেঁটে আসছেন রাজ চ্যাটার্জি। তাকে আজ অন্য দিনের চেয়েও বেশি হ্যান্ডসাম লাগছে। বিক্রম ফিসফিস করে বলল, ভাই, স্যারের যে অ্যাটিটিউড, সস্তা ক্লোজও বোধহয় ভয়ে গিফট না দিয়েই পালিয়ে যাবে। অনুষ্ঠান শুরু হতেই ছাত্রছাত্রীরা রাজ স্যারকে অনুরোধ করলো কিছু বলার জন্য। রাজ স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নিলেন। গম্ভীর গলায় বললেন, ইতিহাস আমাদের শেখায় সময় কখনো থেমে থাকে না। আজ বড়দিন, আনন্দের দিন, আনন্দ করো, কিন্তু নিজের লক্ষ্যটা যেন স্থির থাকে। বক্তব্য শেষে রাজ যখন স্টেজ থেকে নামছিলেন, তখন রশনিদের পাশ দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ রশনির পায়ের কাছে রাখা একটি ডেকোরেশনের বল গড়িয়ে রাজের জুতোয় ধাক্কা খেল। রাজ থামলেন, নিচু হয়ে বলটা হাতে তুলে নিলেন এবং সরাসরি রশনির দিকে তাকালেন। এই নাও, লক্ষ্য এবারও কি ভুল ছিল? রাজের ঠোঁটের কোণে কি সামান্য হাসির রেখা ছিল?
রশনি বুঝতে পারল না, ও শুধু আমতা আমতা করে বলল। সরি স্যার, ওটা হাত থেকে পিছলে গিয়েছিল। রাজ বলটা রশনির হাতে দিয়ে ভিড়ের মধ্যে মিশে গেলেন। পিউ পিছন থেকে রশনিকে ধাক্কা দিয়ে বলল, স্যার তোকে দেখেই হাসলেন, আমাদের সাথে তো কোনোদিন কথাও বলে না। বিকেলে কলেজের মাঠে সবাই যখন কেক কাটছিল, তখন রাজের ফোনের রিং বেজে উঠল। বাড়িতে মা ফোন করেছেন। ও পাশে মিষ্টির কান্নার আওয়াজ। রাজ ব্যস্ত হয়ে বাড়ি ফিরল। দেখলো মিষ্টির খুব জ্বর। মা মাথায় জলপটি দিচ্ছেন আর বাবা দুশ্চিন্তায় পায়চারি করছেন। মিষ্টি দাদাকে দেখে জড়িয়ে ধরল। আজ বড়দিন, তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে বলেছিলে না? রাজ মিষ্টির মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, তোর জ্বর কমলেই তোকে নিয়ে যাব মিষ্টি, অনেক বড় একটা উপহার দেব। অন্যদিকে রশনিদের বাড়িতেও বড়দিনের উৎসব চলছে। রুদ্র বড় একটা কেক নিয়ে এসেছে। রশনির মা বাবা হাসি খুশি গল্প করছেন, কিন্তু রশনির মনটা পড়ে আছে কলেজের সেই ছোট্ট মুহূর্তটিতে। ও ভাবছে, রাজ স্যার মানুষটা আসলে কেমন, পাথরের মতো শক্ত, নাকি ভেতরে কোথাও একটা নরম সুর লুকানো আছে। রাতের বেলা নিজের ঘরে বসে রশনি ডায়েরি খুলল, আজকের তারিখ দিয়ে লিখল। বড়দিনের এই শীতের সন্ধ্যায় কেউ একজন ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে বর্তমানের গলিটায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রশনির ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। সেখানে লেখা, ইতিহাসের খাতাটা যেন কাল তৈরি থাকে। বড়দিনের উপহার হিসাবে এটাই তোমার কাছ থেকে আশা করি। রশনি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এই নাম্বারটা কি তবে রাজ স্যারের, নাকি কোনো বন্ধুরা মজা করছে? সিটি কলেজের সেই কড়া মেজাজের প্রফেসর রাজ চ্যাটার্জির সামনে দাঁড়িয়ে পড়া বলতে কি কতবার যে রশনির হাত পা ঠান্ডা হয়ে গেছে তার কোনো হিসেব নেই। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ড্রয়িং রুমে দুই পরিবারের বড়রা বসে আছেন, আর তাদের মাঝখানে বসে আছেন স্বয়ং রাজ। পরনে হালকা ঘিয়ে রঙের পাঞ্জাবি, চোখে চেনা চশমা। কিন্তু আজ তার দৃষ্টিতে সেই ক্লাসরুমের কঠোরতা নেই, আছে এক গভীর স্থিরতা। রশনিকে যখন ঘর থেকে ডেকে আনা হলো, ওর মনে হচ্ছিল পায়ের তলার মাটি কাঁপছিল। লজ্জায় ওর কান ঝাঁঝা করছিল, আর গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠেছিল। ও একবার রাজের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু চোখাচোখি হতেই ও দ্রুত দৃষ্টি সরিয়ে মেঝের দিকে নিবদ্ধ করলো। মনে মনে ভাবলো, ইস, যে মানুষটার ভয়ে ক্লাসের লাস্ট বেঞ্চে সিটিয়ে থাকতাম, আজ উনিই আমার হবু বর। কার কলেজে গিয়ে ওর সামনে দাঁড়াবো কি করে? পরিবারের বড়রা যখন তাদের দুজনকে আলাদা করে কথা বলার সুযোগ দিলেন, রশনির মনে হলো ও যেন কোনো এক কঠিন মৌখিক পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। ঘর ফাঁকা হতেই রাজের সেই পরিচিত গম্ভীর কিন্তু মখমলের মতো নরম গলার আওয়াজ পাওয়া গেল। ছাত্রী হিসাবে তো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাতে, আজ কি সেই সাহসটা সব ফুরিয়ে গেল? রশনি অপ্রস্তুত হয়ে নখ খুঁড়তে খুঁড়তে নিচু স্বরে বলল, আমি আমি তো জানতামই না আপনি। আমিও জানতাম না রোশনি। রাজ একটু এগিয়ে এসে ওর খুব কাছে গিয়ে দাঁড়ালেন। রশনি আরও বেশি জড়সড় হয়ে গেল। রাজ নিচু গলায় বললেন, তবে কিছু ইতিহাস পড়ার চেয়েও নিজে তৈরি করা অনেক বেশি রোমাঞ্চকর। তোমার জেদি মন আর ওই শিল্পীর চোখ দুটো আমি আগে থেকেই চিনেছিলাম। তুমি কি আমার ওপর ভরসা রাখতে পারো? রশনি কোনো মতে মাথা নাড়ল। ওর মনে হলো রাজ স্যার মানুষটা যতটা গম্ভীর, ঠিক ততটাই ভরসার এক অতল সমুদ্র। বিয়ের আসরটি সাজানো হয়েছিল খুব রাজকীয়ভাবে। লাল বেনারসি আর চন্দনের সাজে রশনি যখন বিয়ের পিঁড়িতে বসলো, তখন পুরো মণ্ডপ জুড়ে এক অন্যরকম আবেগ। রাজ যখন রশনির দিকে তাকালেন, রশনি লজ্জায় মাথা নিচু করে ফেলল। মন্ত্র পড়ার সময় যখন রাজের হাত রশনির হাত স্পর্শ করলো, এক অদ্ভুত শিহরণে রশনির সারা শরীর কেঁপে উঠল। শুভ দৃষ্টির সময় রাজের চোখের সেই শান্ত চাউনি দেখে রশনির ভেতরে সব ভয় এক নিমেষে উধাও হয়ে গেল। অগ্নিকুণ্ডের সামনে বসে রাজ যখন রশনির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন, তখন রশনির চোখের কোণটা ভিজে উঠল। ও অনুভব করলো ওর জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টি আজ থেকেই শুরু হলো। বাসর রাতে যখন রাজ ঘরে ঢুকলেন, রশনি তখনও কনের সাজে জড়সড় হয়ে বিছানায় বসেছিল। রাজ কাছে এসে ওর ঘোমটাটা সরিয়ে দিয়ে একটু হেসে বললেন, এখনো কি ভয় পাচ্ছ? নাম্বার কাটার ভয় তো আর নেই। রশনি এবার একটু হেসে রাজের কাঁধে মাথা রাখল।
রাজ ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজ থেকে তোমার আঁকা সব ছবির রং হব আমি। আমাদের জীবনের এই নতুন সিলেবাসটা আমরা দুজনেই মিলে লিখব।